ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 4 12 এর ইলেকট্রোকেমিস্ট্রি আমরা আগের দিন পর্যন্ত টোটাল ইলেকট্রোলাইটিক সেল মানে তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে আলোচনা করেছি। আজ পুরো গ্যালভানীয় কোষ মানে যেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে যেটা ভাগ, একটা তড়িৎ বিশ্লেষণ কোষ আর একটা হচ্ছে গ্যালভানীয় কোষ মানে গ্যালভানিক সেল আর ইলেকট্রোলাইটিক সেল। এখনো পর্যন্ত যা যা আলোচনা করা হয়েছে সব হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। আজ যেটা ফুল কনসেপ্ট, পুরো টোটাল থিওরি পার্ট, গ্যালভানিক সেল, গ্যালভানীয় কোষ। দেখবে তোমাদের বই, দেখবে বইয়ের প্রথম থেকে যে কোনো বই প্রায় মাঝামাঝি বা শেষের দিক পর্যন্ত পুরো টোটাল অতগুলো পৃষ্ঠা শুধু গ্যালভানীয় কোষ নিয়ে আলোচনা। সেই টোটাল গ্যালভানিক সেলের কনসেপ্ট মাত্র একটা ভিডিওর মধ্যে বলে দেবো। একদম ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একদম কম টাইমের ভিতরে টোটাল কনসেপ্ট আমি দেবো, ঠিক আছে? যাই হোক, দেখো প্রথমে আমাদের জানতে হবে যে ইলেকট্রোকেমিক্যাল সেল তার দুটো ভাগ। একটাই কি হচ্ছে, তুমি ভাবো ইলেকট্রোপ্লেটিং করছো, লোহার ওপর তামার প্রলেপ দিচ্ছ বা সোনার প্রলেপ দিচ্ছ, ঠিক আছে? যে কোনো কিছু মেটালের ওপর আরেকটা মেটাল তুমি ইলেকট্রোপ্লেটিং করছো। তুমি ইলেকট্রিক দিচ্ছ বলে তো, কারেন্ট চালাচ্ছ বলেই তার জন্য রিয়াকশন হচ্ছে, হয়ে তার উপর প্লেটিং হচ্ছে। তার মানে কারেন্ট দিলে রিয়াকশন হয়, সেটা কোথায়? সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, ইলেকট্রোলাইটিক সেল, যেটা আগে হয়ে গেছে। আজ যেটা আলোচনা, রিয়াকশন করানোর ফলে কারেন্ট পাবো আমি, সেটা কোথায় হয়? ব্যাটারি। কারণ ব্যাটারির মধ্যে রিয়াকশন হচ্ছে বলেই তো ব্যাটারি থেকে আমরা কারেন্ট পাচ্ছি, আর ওই কারেন্ট থেকেই তার দিয়ে জুড়লে আমরা আলো জ্বালাচ্ছি, তাই না? তো এই যে আজকের আলোচনা গ্যালভানিক সেল, যেখানে আমরা কারেন্ট পাবো রিয়াকশনের মাধ্যমে, ঠিক আছে? তো সেইটা নিয়ে আলোচনার জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে গ্যালভানীয় কোষ ব্যাপারটা কি, কিরকম দেখতে, সেইগুলো নিয়ে তোমাকে কিন্তু আলোচনা করতে হবে। দেখো এইগুলো নোট ডাউন করে নিতে পারো। গ্যালভানীয় কোষ, গ্যালভানিক সেল, কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি। এখানে একটু ভুল আছে, গ্যালভানীয় কোষ মানে রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি হবে, ঠিক আছে? কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? আর তড়িৎ বিশ্লেষণ কোষ কি? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, মানে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি, ঠিক আছে? তো যাই হোক, আমরা মোটামুটি একটা গ্যালভানিক সেল নিয়ে আলোচনা করব। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা ড্যানিয়েল সেল, ড্যানিয়েল সেল, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো কন্টেনার আছে, একটার মধ্যে দেখো জিঙ্ক সালফেট রাখা আছে, জিঙ্ক সালফেট, আর একটার মধ্যে কি রাখা আছে? কপার সালফেট। জিঙ্ক সালফেট মানে তার মধ্যে কি আয়ন আছে? জিঙ্ক 2+ আর SO4 2-। কপার সালফেট মানে এর মধ্যে কি আছে? Cu2+ আছে, SO4 2- আছে, হ্যাঁ কি না? জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক রড দিয়েছো, জিঙ্ক রড, আর কপার সালফেটের মধ্যে তুমি কপার রড ডুবিয়েছো, ঠিক আছে? এবারে এই জিঙ্ক রড থেকে একটা তার বের করো, কপার রড থেকে একটা তার বের করে জাস্ট জুড়ে দাও, কারেন্ট যাবে। তাহলে কারেন্ট আসছে কোথা থেকে? বাই রিয়াকশন। রিয়াকশন নিশ্চয়ই হচ্ছে, নাহলে কারেন্ট হবে আসবে কি করে? কি রিয়াকশন হচ্ছে শুনে নাও। এটা জিঙ্ক, হ্যাঁ, আর এটা কিন্তু জিঙ্ক 2+। জিঙ্ক মেটাল আর জিঙ্ক 2+ হচ্ছে অ্যাকুয়াস আয়ন। এই জিঙ্ক অ্যাটম ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়। শোনো, জিঙ্ক যখন জিঙ্ক 2+ হবে তখন জিঙ্কের গায়ে আর আটকে থাকবে না, সলিউশনের মধ্যে চলে আসবে। ওই জন্য এখানে যে রিয়াকশনটা হয়, মেনলি এখানে যে রিয়াকশনটা হয়, জিঙ্ক কি করে? ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ তৈরি করে, ঠিক আছে? তো জিঙ্ক যখন ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়, তখন ক্ষয়ে ক্ষয়ে সলিউশনে চলে আসে, মানে এটা আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে, শুরু হয়ে যায়। ইলেকট্রনটা এখানটায় ছাড়ছে, সেই জন্য এটা নেগেটিভ, ঠিক আছে? এর রেসপেক্টে এটাকে পজিটিভ ধরা হয়। এখন ইলেকট্রন যখন এখানে ছাড়লো, সেই ইলেকট্রন তার দিয়ে 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 এখানে এলো। এখানে যে ইলেকট্রনটা এলো, এই সলিউশনের মধ্যে যে কপার 2+ আছে, সেই Cu2+টা আস্তে আস্তে এখানে গেল, গিয়ে Cu2+টা কি করলো? ওখান থেকে দুটো ইলেকট্রন, মানে এরকম করে তো অনেক ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন নিয়ে Cu তৈরি করলো। মানে এখানে আবার উল্টো হলো, 2+ আয়নটা এখানে গিয়ে Cu হয়ে জমলো, মানে একে Cu ছিল, তার উপর Cu জমলো, মানে Cu লেয়ারটা আস্তে আস্তে বাড়ছে, মানে ওই দণ্ডটা, রডটা আস্তে আস্তে মোটা হচ্ছে। আর এখানে আয়ন হয়ে চলে আসছে, মানে রডটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। যত ইলেকট্রন এই Cu2+ খেয়ে নিচ্ছে, তাহলে ইলেকট্রন ক্রাইসিস, মানে আরো ইলেকট্রন এইদিকে ফ্লো হচ্ছে। এই জিঙ্ক তত ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়ে সলিউশন নিচে নামছে, ইলেকট্রনগুলো ছাড়ছে, ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস ইলেকট্রনের ফ্লো হচ্ছে এদিকে। আর ইলেকট্রন ফ্লো যেদিকে হয়, তার উল্টো দিক দিয়ে আমরা কারেন্ট পাবো। এই কারেন্টটা আসছে বলেই আমরা সেখান থেকে তড়িৎ শক্তি পাচ্ছি,
সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করতে পারছি। তার মানে কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। গ্যালভানিক সেল, এটা হচ্ছে একটা ড্যানিয়েল সেল। গ্যালভানিক সেলের আবার ভাগ, এটা ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল আছে, আর কি সেল আছে? সিম্পল ভোল্টিক, সরল ভোল্টীয় কোষ। দুটোর মধ্যে ডিফারেন্স বলে দেবো, দাঁড়াও। তার মানে বুঝতে পারছো? দেখো একটা কথা বলি, এটা ইলেকট্রন রিলিজ হয়েছে, ইলেকট্রন বর্জন হয়েছে, মানে জারণ বিক্রিয়া। দেখো জারণ, অক্সিডেশন, ঠিক আছে, অক্সিডেশন হয়েছে। এটা রিডাকশন রিঅ্যাকশন, বিজারণ বিক্রিয়া, এইটা ঠিক আছে। আর সেল রিঅ্যাকশনটা কি হবে? এই দুটোকে যোগ করবে, মানে জিঙ্ক যোগ CO2 প্লাস, সব লেফটের গুলো যোগ করো, রাইটের গুলো যোগ করে বসাও। এটা হচ্ছে সেল রিঅ্যাকশন। সেল ফর্মুলা কি লিখবো? সেল ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, বলছি দেখো। জিঙ্ক সলিড অবলিক জিঙ্ক সালফেট অ্যাকুয়াস ডবল অবলিক CuSO4 অ্যাকুয়াস কপার সলিড। অ্যাকচুয়ালি আমরা দুদিকে দুটো সলিড নেব। এই স্ল্যাশ ইউজ করা হয় দুটো আলাদা ফেজ বোঝানোর জন্য, এটা অ্যাকুয়াস, এটা সলিড। আর এই ডবল স্ল্যাশ মানে লবণ সেতু, এটার কথা এখনো বলিনি। এইটা মাঝখানে এই সলফেজ, এটা কেন আগে একটু বলে নি। দেখ, প্রথম একটা কথা আমি তোমাদের বলতে চাই। সিম্পল ভোল্টিক সেল তো বোঝাবই, তার আগে আমি একটু পোটেনশিয়াল বুঝিয়ে নিই, না হলে সল্ট ব্রিজটার কাজটা বুঝতে পারবে না। একটা কথা শোনো, এই যে তুমি জিঙ্ক রড ডুবিয়েছো আর ওদিকে কপার রড ডুবিয়েছো, তাই না? জিঙ্ক রড ডুবিয়েছো আর ওদিকে কপার রড ডুবিয়েছো, ভাবো তো সেখানে কি হচ্ছে? দেখো, জিঙ্ক রড, এটা জিঙ্ক রড আর এটা জিঙ্ক 2 প্লাস, এখানে কপার রড আর এখানে CO2 প্লাস। বাইরে সলিউশনে CO2 প্লাস চলে এসছে, মানে CO2 প্লাস হয়ে চলে আসছে। সরি, ভুল বললাম। এই জিঙ্ক রডটা আছে, বাইরে জিঙ্ক 2 প্লাস হয়ে চলে এসছে, আর এখানে CO2 প্লাস গুলো CU যাচ্ছে, মানে এইখানে এই CO2 প্লাসটা CU দিকে যাচ্ছে, আর জিঙ্কটা জিঙ্ক 2 প্লাস হয়ে সলিউশনে আসছে। যাই হোক, অ্যাকচুয়ালি এই যে জিঙ্ক রড, যেটা কিন্তু নেগেটিভ, দেখলে না নেগেটিভ চার্জ, এক্ষুনি বললাম এই থেকে মাইনাস করা আছে, তাই না? আর কপার রডটা এর রেসপেক্টে পজিটিভ, খুব ভালো রডটা। এবার জিঙ্ক রড থেকে জিঙ্ক 2 প্লাস যেহেতু সলিউশনে আসছে প্লাস গুলো, তাহলে বাইরে সলিউশনটা কিন্তু প্লাস চার্জ, হ্যাঁ কি না? আর এই রডটা প্লাস, বাইরে সলিউশন নেগেটিভ চার্জ কেন? CO2 প্লাস গুলো এখানে চলে যাচ্ছে, যত বাইরে SO4 2 মাইনাসটা বেড়ে যাচ্ছে, কারণ এখানে ছিল CuSO4, CO2 প্লাস গুলো যদি এখানে চলে যায় তাহলে SO4 2 মাইনাস, মাইনাসটা বাইরে বেড়ে যাচ্ছে, তার মানে এর চারপাশে মাইনাসের একটা লেয়ার হবে। তার মানে ভাবো, এই রড মাইনাস তার বাইরের লেয়ার প্লাস, এই রড প্লাস তার বাইরের লেয়ার মাইনাস, ডাবল যে লেয়ার হচ্ছে, এই ডাবল লেয়ার তৈরি হলে সেখানে একটা বিভব বা পোটেনশিয়াল তৈরি হয়। এখানটায় জারণ হচ্ছে বলে এটাকে অক্সিডেশন পোটেনশিয়াল বলে, ই অক্স। আর এখানে বিজারণ হচ্ছে বলে এখানে এই পোটেনশিয়ালের নাম হচ্ছে বিজারণ বিভব বা রিডাকশন পোটেনশিয়াল। ওই জন্য ইলেকট্রোড পোটেনশিয়ালে দুটো ভাগ, একটা অক্সিডেশন পোটেনশিয়াল, একটা রিডাকশন পোটেনশিয়াল। এখন কথাটা হচ্ছে, পোটেনশিয়াল হয়েছে খুব ভালো কথা, ই অক্স বলে আর ই রেড বলে, এটা আর রিডাকশনটা এটা, ঠিক আছে? আমি একটা কথা বলি, শোনো, এই যে ডাবল লেয়ারের জন্য একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? এই রডটার চারপাশ যদি এরকম ডাবল লেয়ার হয়ে যায়, কারণ মাইনাসকে ঘিরবে তো প্লাস অবশ্যই, আয়ন এমন ঘিরে যায়, আর ফার্দার জিঙ্ক গুলো যে জিঙ্ক 2 প্লাস হয়ে বেরোবে, সেই বেরোনা স্কোপ নেই, পুরো লেয়ার হয়ে যায়। এখানেও সেম, 2 প্লাস গুলো যে যাবে, এই তো CO2 প্লাস গুলো যাচ্ছে, তো বাইরে মাইনাসের লেয়ার এমন হয়ে যায় CO2 প্লাস গুলো যেতে পারে না, তাহলে রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে। তো রিঅ্যাকশন স্টপ যাতে না হয়, মাঝখানে একটা সল্ট ব্রিজ ইউজ করা হয়, লবণ সেতু। এর মধ্যে এগার একটা অর্গানিক পদার্থ থাকে, যে কিনা একটু জেলি জেলি টাইপের, তার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট থাকে, যেগুলোর আয়নগুলোর ভেলোসিটি সেম, গতিবেগ সমান, K প্লাস বলো বা Cl মাইনাস বলো। কি কাজ না, এই যে বাইরে প্লাস হয়ে গেছে, এই যে জিঙ্ক রডটার বাইরে এই যে প্লাস হয়ে গেছে, ঠিক আছে, বাইরের আয়নগুলো সব প্লাস, রডটা মাইনাস, আর এই রডটা প্লাস, বাইরে যে মাইনাস হয়ে আছে, কি হয়, এই KCl যেখানে আছে, এই Cl মাইনাসটা এখান দিয়ে বেরোবে, বেরিয়ে বাইরের প্লাস কে নিউট্রাল করে দেয়, করলে এই লেয়ারটা উঠে যাচ্ছে। আর K প্লাস এখান দিয়ে বেরোতে পারে, বেরিয়ে এই মাইনাসটা তুলে দেয়, দিলে এটা নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে বাইরের লেয়ারটা উঠে গেলে তাহলে ফার্দার রিঅ্যাকশন আরো কন্টিনিউ চলবে, যত রিঅ্যাকশন কন্টিনিউ চলবে তত ইলেকট্রন ফ্লো হবে, তত কারেন্ট যাবে। মানে রিঅ্যাকশনকে তোমাকে কন্টিনিউয়াস বজায় রাখার জন্য
তোমাকে কিন্তু একটা সল্ট ব্রিজ ইউজ করতে হচ্ছে। দেখো এই সল্ট ব্রিজ পটাশিয়াম ক্লোরাইড দিয়ে, যার নাম দিয়েছে সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজটাই হচ্ছে এই ডবল স্ল্যাশ। এইটা এই ডবল স্ল্যাশ মানে সল্ট ব্রিজ বোঝানোর জন্য, ঠিক আছে। গ্যালভানিক সেলের মধ্যে ড্যানিয়েল সেল আমি তোমাকে বোঝালাম, ঠিক আছে। একটা কথা বলে নি, দেখো এইটা যেটা অক্সিডেশন হচ্ছে সেটাকে বলছি অ্যানোড, আর যেখানে রিডাকশন হয়েছে সেটাকে আমি বলছি ক্যাথোড। এতদিন জানতে ক্যাথোড নেগেটিভ হয় আর অ্যানোড পজিটিভ হয়, এখানে উল্টো হলো তো। গ্যালভানিক সেলে উল্টো, ক্যাথোড পজিটিভ অ্যানোড নেগেটিভ, কিন্তু ক্যাথোডে রিডাকশন হয় আর অ্যানোডে অক্সিডেশন, এটা কিন্তু একই রকম, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, সবাই এই জিনিসটা ভুল করে গ্যালভানিক সেলের জন্য। মানে ড্যানিয়েল সেল আর সিম্পল ভোল্টিক সেল, সরল ভোল্টিক। সরল ভোল্টিওটা কি? এটা যেমন দুটো আলাদা, দুটো হাফ সেল নিয়ে একটা সেল হয়েছে, মানে দুটো আলাদা পাত্র সল্ট ব্রিজ ইউজ করেছো, আর এখানে একটা কন্টেনার মধ্যে কপার জিঙ্ক ঢুকিয়ে তার মধ্যে ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়েছো। এখানে রিঅ্যাকশনটা কি হবে শোনো, বুঝতেই পারছো। আচ্ছা একটা কথা আমি কিন্তু এখনো পর্যন্ত বললাম না এখানেই কেন জারণ হলো আর এখানেই কেন বিজারণ হলো, মানে এর কেন অক্সিডেশন হলো আর এর কেন রিডাকশন হলো, সেটা এখনো বলিনি, বলবো। দেখো এখানে জিঙ্ক অক্সিডেশন হবে, বুঝতে পারছো। কার অক্সিডেশন কার রিডাকশন আমি যেমন বলে দিচ্ছি, তুমি কি করে বলবে সেটা আমি বলবো অবশ্যই, পোটেনশিয়াল নিয়ে ডিটেইলস আলোচনা করার সময় বলবো। দেখো এখানে জিঙ্ক আছে, মানে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়ে সলিউশন আসছে, এই সলিউশনে জিঙ্ক 2+ আসছে। এখানে কি হবে, মানে এইখানে তো একটা রিঅ্যাকশনটা হলো, এখানে হবে আগেরটা হচ্ছিল Cu2+ গুলো সি হয়ে যাচ্ছে, এখানে Cu2+ আছে নাকি, এখানে তো সালফিউরিক অ্যাসিড, মানে এখানে H+ আছে, এখানে যেটা আছে সলিউশনে H+ আছে, আর জিঙ্ক কিছু জিঙ্ক 2+ হয়ে এসেছে বলে জিঙ্ক 2+ আছে। এবার জিঙ্ক 2+ আর H+ এর লড়াইয়ে H+ জিতবে, এটাও কেন বলবো পরে। H+টা যাবে গিয়ে কি করবে, H+ এই যে ইলেকট্রনটা ছাড়লো, ইলেকট্রনটা তার দিয়ে কিন্তু এখানে চলে এসেছে, আগেরটার মতো কেস। আগে জিঙ্কটা এদিকে রেখেছিলাম, কপারটা এইদিকে, এখানে শুধু উল্টো করে দিয়েছি, বোঝা গেল ব্যাপারটা। ইলেকট্রনটা তার দিয়ে এখানে এলো, এবার এখান থেকে H+ জিতেছে, H+ গেল, H+ গিয়ে কি করবে, ওই ইলেকট্রনটা নেবে, নিয়ে H2 হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, 2H+ + 2E হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই হচ্ছে রিঅ্যাকশন। এবার সেল রিঅ্যাকশনটা কি লিখবে, দুটোকে যোগ করে দাও, জিঙ্ক যোগ 2H+ H2 যোগ জিঙ্ক 2+, এটা লিখলে ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে সেল ফর্মুলা কি লিখবো, যেটা অ্যানোড সেটা আগে লিখতে হবে, যেখানে অক্সিডেশন হচ্ছে, জিঙ্ক অবলিক জিঙ্ক 2+, কমা H+ স্ল্যাশ H2 স্ল্যাশ কপার। দুটো আলাদা, দেখো এটা সলিড, এটা গ্যাস, এটা অ্যাকুয়াস, আলাদা দশার জন্য স্ল্যাশ, এই দুটো সেম দশা একই ফেজ বলে কমা ইউজ করেছি, আর যেহেতু সল্ট ব্রিজ নেই ডবল স্ল্যাশ ইউজ করিনি, কমা ইউজ করেছি, এটা তো সলিড, বুঝে গেল। এইভাবে কিন্তু আমরা লিখবো, বাম দিকে অ্যানোডটা লিখবো, ডান দিকে ক্যাথোডটা লিখবো, ঠিক আছে। তো এইভাবে আমরা সমস্ত গ্যালভানিক সেলের কনসেপ্টটা নিলাম, ঠিক আছে। এখন তুমি আমাকে বলতে পারো, যেটা পোটেনশিয়াল অলরেডি শিখে গেছে, দেখো তড়িৎদ্বার বিভব, ইলেকট্রোড পোটেনশিয়াল, যার দুটো ভাগ, অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল। ইঅক্স বলতে ইঅক্স আর ই রেড। এখানে একটা ইউপ্যাক সংস্থা কি বলছে, প্রমাণ বিজারণ বিভব কি বলে, প্রমাণ তড়িৎদ্বার বিভব, মানে রিডাকশন পোটেনশিয়ালটাই অ্যাকচুয়ালি ইলেকট্রোড পোটেনশিয়াল। তোমার যদি কিছু না বলে দেয়, ই শুধু বলে দিল, অক্স রেড বললো, ভাবতে হবে ওটা ই রেড, মানে ইউপ্যাক এটা বলে দিয়েছে এই সংস্থা, যে রিডাকশন পোটেনশিয়ালের রেসপেক্টে সবকিছু করা হয়, ঠিক আছে। এইবার আমি একটা কথা বলবো, তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে আমি এবার বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা প্রমাণ তড়িৎদ্বার বিভব। দেখো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা প্রমাণ তড়িৎদ্বার বিভব, ঠিক আছে। এইখানটা একটা কথা বলি, স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল বা প্রমাণ তড়িৎদ্বার বিভব যেটা আছে, সেইখানটা ব্যাপারটা কি, ইলেকট্রোড পোটেনশিয়ালটাই তখন আমরা লিখবো E0, যেমন ই এর দুটো ভাগ ইঅক্স ই রেড বললাম, ইঅক্স ই রেড, E0 আবার দুটো ভাগ, একটা E0 অক্স আর একটা E0 রেড, মানে এটা প্রমাণ জারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব। এটা আবার কেন, এটাই তো একই ছিল, ই আবার E0 হলো কেন, যদি সলিউশনের মধ্যে প্রত্যেকের কনসেন্ট্রেশন 1 হয়, 1 মোলার আয়নগুলো যেগুলো আছে, আর যদি গ্যাস হয় তাদের প্রত্যেকের পার্সিয়াল প্রেসার আংশিক চাপ যদি 1 হয়, 1 আর টেম্পারেচার যদি 25 ডিগ্রি সি হয়, তখন পোটেনশিয়ালকে আর ইলেকট্রোড পোটেনশিয়াল বলবো না, তাকে বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। মানে তখন ই বলবো না, E0, ই অক্স বলবো না, E0 অক্স, ই রেড বলবো না, E0 রেড, যেখানে অক্সিডেশন হচ্ছে E0 অক্স, যেখানে রিডাকশন হচ্ছে E0 রেড, বোঝা গেল। তো এই হচ্ছে প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব বললাম। এইবার তোমার মনে প্রশ্ন আসবে যে আমরা এত শেখার পরে
অ্যাকচুয়ালি কার জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে জানতে পারছি না, আপনি আপনার মতো বলে দিলেন। এখানে H প্লাস আর জিঙ্ক 2 প্লাসের মধ্যে H প্লাস কেন লড়াইয়ে জিতলো সেটাও বলে দিলেন। এখন কথাটা হচ্ছে এই যে E0 শেখালাম, এই E0 অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পরিমাপ করা যায়। সেই পরিমাপ করে দেখবে বইয়ে সুন্দর করে একটা মানে পর চার্ট দিয়েছে, তড়িৎ রাসায়নিক সারি যেটাকে বলেছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। মানে একদম আমি এখানে চার্টটা দিইনি, চার্ট দিলে দেখতে পাবে প্রত্যেকটা আয়নের, ধরো আয়ন আছে আর এখানে প্রত্যেকের E0 ভ্যালু দিয়ে দিয়েছে কিরকম, এরকম Li প্লাস ভার্সেস Li বলে -3.09। তারপর এরকম অনেক আছে, আমি পরপর লিখছি না কারণ অনেক প্রত্যেকটা আয়নের। তো এর পরে আমি ধরো বলছি জিঙ্ক 2 প্লাস অবলিক জিঙ্ক -0.76, হাইড্রোজেন আছে H প্লাস অবলিক H2 0, Cu2 প্লাস অবলিক Cu 0.36, Cl মাইনাস অবলিক Cl2 1.36। এরকম আমি ভ্যালুগুলো ঠিকঠাক লিখিনি, মোটামুটি একটা অ্যাপ্রক্স। তো এরকম পরপর সব আয়নগুলো সাজানো আছে। এখন দেখো এই যে E0 দেখো আস্তে আস্তে বাড়ছে, -3.09 এর থেকে -0.76 বেশি, 0 আরো বেশি, 0.36 আরো বেশি। যত নিচের দিকে যাচ্ছে E0 বাড়ছে, যার E0 যত বেশি সেখানে রিডাকশন হবে মানে বিজারণ হবে, আর যার E0 যত কম সেখানে জারণ বা অক্সিডেশন হবে। কি বলছে, ফ্রম টপ টু বটম E0 রেট ইনক্রিজেস, সো টেন্ডেন্সি অফ রিডাকশন রিঅ্যাকশন ইনক্রিজেস অ্যাট দ্য ইলেকট্রোড। উপর থেকে নিচে E0 যত বৃদ্ধি পাচ্ছে বিজারণ বিক্রিয়া হওয়ার প্রবণতা তত বৃদ্ধি পায়। তার মানে আমি যেই বলছি না একটার সাথে আর একটা জোড়া, দেখে নাও আমি কপারের সাথে যে জিঙ্ক জুড়েছিলাম, তুমি বললে যে স্যার জিঙ্ক আর কপারের মধ্যে কেন জিঙ্কেরই অক্সিডেশন হচ্ছে, দেখে নাও জিঙ্ক আর কপার জুড়েছি, জিঙ্ক আর কপারের মধ্যে কার E0 বেশি, কপারের, সেই জন্য এর রিডাকশন হবে এর অক্সিডেশন হবে। তাহলে প্রত্যেকটা আয়নের কার রিডাকশন কার অক্সিডেশন তুমি বলে দিতে পারবে। কারণ আমি যদি তোমাকে বলি আচ্ছা ঠিক আছে এইটার সাথে এইটা জোড়ো, তাহলে কিরকম ভাবে আঁকবে, এই আঁকলাম এই আঁকলাম, যে ওপরে আছে তার অক্সিডেশন হবে। এখানে কিন্তু লিথিয়াম রড দেবে, এখানে লিথিয়াম প্লাস আয়ন থাকবে, ঠিক আছে। এখানে জিঙ্ক রড দেবে, আয়নটা কি থাকবে, জিঙ্ক 2 প্লাস আয়ন থাকবে, তার দিয়ে জুড়ে দাও, কারেন্ট যাবে, সল্ট ব্রিজ থাকবে, এই আঁকা হয়েছে, ঠিক আছে। অ্যানোড ক্যাথোড, বুঝতে পারছি, এখানে জারণ হবে এখানে বিজারণ হবে, লিথিয়াম যেহেতু উপরে আছে। আর এর সাথে এ জুড়লে এ জারণ হবে এ বিজারণ হবে, এর সাথে এ জুড়লে ধরো এর সাথে এ, তাহলে এ অক্সিডেশন এর রিডাকশন। দেখো অক্সিডেশন মানে বুঝতে পারছো, দেখো কপার 2 প্লাস এর আছে, এখানে কপার রড থাকে, আর এখানটায় কি Cl মাইনাস Cl2, তো Cl মাইনাস হলো Cl2 তো গ্যাস, রডটা কি থাকবে, দেখো সবসময় যদি মেটাল না থাকে তাহলে একটা ইনঅ্যাক্টিভ মেটাল, সেটা প্ল্যাটিনাম ইউজ করতে হবে। তার মানে তুমি যখন সেল ফর্মুলা লিখবে Cu/Cu2 প্লাসটা তো অ্যানোড, ডবল স্ল্যাশ লবণ সাথে যেহেতু ইউজ করেছো, হ্যাঁ, Cl মাইনাস নেবে অবলিক Cl2 অবলিক প্ল্যাটিনাম, প্ল্যাটিনামটা এখানে ইউজ করতে হবে এই কারণে, নাহলে মেটালের তারটা জুড়বে কার সাথে, কারণ Cl মাইনাস Cl2 এর মধ্যে তো কোনো সলিড নেই, সলিড না থাকলে প্ল্যাটিনাম তোমাকে ইউজ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা এইভাবে। আর ওই একইভাবে বলছিলাম না লড়াইয়ে কে জিতলো, মানে এখানে H প্লাস আর জিঙ্ক 2 প্লাস এর মধ্যে কে যাবে, তো দেখো জিঙ্ক আর H প্লাস এর মধ্যে অ্যাকচুয়ালি H প্লাস নিচে আছে, মানে ওর রিডাকশন হবে, ওখানে রিডাকশন হচ্ছিল বলে ওই জন্য H প্লাস যাচ্ছিল জিঙ্ক 2 প্লাস এর আগে। সব ওই E0 অনুযায়ী করা হবে, E0 ভ্যালু তোমার পরীক্ষায় বলে দেবে, E0 যার যত বেশি তার রিডাকশন হবে, আর E0 যত কম তার অক্সিডেশন হবে। একদম সিম্পল কেস, যে কোনো রিঅ্যাকশন থেকে তুমি বলে দিতে পারবে যে অ্যাকচুয়ালি ধরো আমি তোমাকে একটা রিঅ্যাকশন দিলাম, জিঙ্ক Cu2 প্লাস জিঙ্ক 2 প্লাস Cu, আরেকটা বললাম Cu জিঙ্ক 2 প্লাস Cu2 প্লাস জিঙ্ক। আমি তোমাকে বললাম কোন রিঅ্যাকশনটা হবে আর কোনটা হবে না। দেখো এখানে জিঙ্ক 2 প্লাস অক্সিডেশন হয়েছে, আর এখানে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হয়েছে মানে জিঙ্ক রিডাকশন হয়েছে, কপার অক্সিডেশন হয়েছে। জিঙ্ক আর কপারের মধ্যে কার অক্সিডেশন হবে, জিঙ্কের, তাহলে জিঙ্কের অক্সিডেশন এখানে হয়েছে, এখানে তো জিঙ্কের রিডাকশন হয়েছে, তাহলে এই রিঅ্যাকশন হবে না, এই রিঅ্যাকশনটা পসিবল। তাহলে সব E0 দিয়ে বলা যাবে কার অক্সিডেশন হবে কার রিডাকশন হবে। বোঝা গেল ব্যাপারটা। তো এই যে ব্যাপারগুলো শিখলে এর অ্যাপ্লিকেশন আমি বললাম ব্যাটারি, ব্যাটারি তো সেম রিঅ্যাকশন হয়। আমি ধরো একটা ব্যাটারির ছবি আঁকলাম, ঠিক আছে, অত ভালো ছবি আঁকতে পারি না, মোটামুটি একটা ছবি আঁকছি। দেখো দেখবে ব্যাটারিতে এইটা থাকে কার্বন রড, ঠিক আছে, আর এটা থাকে জিঙ্ক প্লেট, এটা কাজ করে অ্যানোড, আর কার্বন রডটা হচ্ছে ক্যাথোড।
এখানে কিছু সলিউশন থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কিছু সলিউশন থাকে, যাই পারে হোক। আমার মেন কনসেপ্ট দরকার। দেখো এই জিঙ্কে যখন অ্যানোড মানে বুঝতেই পারছো অক্সিডেশন হবে, মানে জিঙ্কটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হচ্ছে সলিউশন হিসেবে আসছে। এই ইলেকট্রন যে ছাড়লো এই গায়ে আছে, এখন এখান থেকে তার বের করে আর এখান থেকে তার বের করে তুমি এখানে যদি বাল্ব জ্বালাও সেই বাল্বটা জ্বলবে। কেন? কারণ বুঝতেই পারছো জিঙ্ক ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হচ্ছে, মানে ইলেকট্রনটা এখান দিয়ে 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 তার দিয়ে দিয়ে এখানে আসছে, ক্যাথোডে আসছে। আর ইলেকট্রন যেই এখানে আসছে তখন এখানের আয়নগুলো আবার ওই ইলেকট্রন নিয়ে ওখানে রিডাকশন হচ্ছে। তাহলে ইলেকট্রন যত এরকম ফ্লো হচ্ছে তার উল্টো দিক দিয়ে তত কারেন্ট যাচ্ছে। এক সময় কি হবে, সব জিঙ্ক যদি জিঙ্ক 2+ হয়ে যায়, ব্যাটারি চার্জ শেষ, ব্যাটারি ফেলে দিতে হবে, দ্যাট ইজ প্রাইমারি ব্যাটারি, যেমন তোমার পেন্সিল ব্যাটারি। আর কিছু আছে যেমন ফোনের ব্যাটারি, চার্জ দেওয়া যায়, ফেলে দেওয়া হয় না। তার মানে কি বলতো, যে ব্যাটারি সব জিঙ্কগুলো জিঙ্ক 2+ হয়ে যাচ্ছে, সেই ব্যাটারিটাকে নিয়ে যখন চার্জ দেওয়া হয় তখন ক্যাথোড অ্যানোডকে ঘুরিয়ে দেওয়া হয়, ঘুরিয়ে দিয়ে রিভার্স রিয়াকশন করানো হয়। মানে আবার এতক্ষণ রিয়াকশন কি হয়েছিল, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, যখন তুমি কারেন্ট আবার তুমি দেবে তখন জিঙ্ক 2+ থেকে আবার জিঙ্ক হবে, মানে যেগুলো এইদিকে গিয়েছিল রিয়াকশন আবার এইদিকে গিয়ে আবার জিঙ্কটা ফিরে আসবে, তাহলে আবার ওটা ইউজ করা যাবে, যেটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। ওই জন্য সেকেন্ডারি ব্যাটারি চার্জিং এর সময় এক ধরনের রিয়াকশন, ডিসচার্জিং তার উল্টো রিয়াকশন। বোঝা গেল ব্যাপারটা? লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, ফুয়েল সেল আছে, সব একই ধরনের ব্যাপার। আর লোহায়, লাস্ট কথা বলে দেবো, লোহায় মরিচা পড়া, আয়রন রাস্ট, ওটাও এক ধরনের গ্যালভানিক সেল। ওখানেও কিন্তু এফিটা Fe2+ হয়, পরে অবশ্য Fe3+ হয়ে রাস্ট আসে। ওই রাস্ট মরিচা আসে বলে ওই ক্ষয়ে ক্ষয়ে উঠে উঠে চলে যায়। তো এফিটা Fe2+3+ হয় বলি অ্যাকচুয়ালি রাস্টটা আসছে। এখন কথাটা হচ্ছে আমরা আয়রনের ওপরে জিঙ্কের কেন লেয়ার ফেলি? কারণ আয়রন আর জিঙ্কের মধ্যে জিঙ্ক হচ্ছে ওপরে আছে, তার মানে জিঙ্কের অক্সিডেশন হবে, আয়রনের রিডাকশন হবে। তাহলে এফি তো অ্যাকচুয়ালি Fe2+ যদি হয়ে যায় রাস্ট এসে গেছে। জিঙ্কের প্রলেপ ফেললে কি হবে, জিঙ্ক অক্সিডেশন হয়ে যে ইলেকট্রনটা ছাড়বে সে এখানে এসে আবার 2+টা আবার এফিতে ফিরে যেতে পারবে, মানে মরিচাটা নিবারণ হবে, রাস্টটা চলে যাবে। একটা ভালো উদাহরণ আমি তোমায় দিচ্ছি, তৈলবাহী পাইপ যখন মাটিতে ঢোকানো হয় সেখানেও রাস্ট আসে, মানে এফি গুলো Fe2+ হয়, পরে 3+ হয়ে যায়। 2+ হচ্ছে তো কি করবে, তার সঙ্গে তার দিয়ে একটা ম্যাগনেসিয়াম মাটিতে পুঁতে রাখো। এখন ম্যাগনেসিয়াম আর আয়রনের মধ্যে ম্যাগনেসিয়াম উপরে, তাহলে ওর জারণ হবে, অক্সিডেশন হবে। তাহলে Mg যখন ইলেকট্রন ছেড়ে Mg2+ হবে, সেই ইলেকট্রনটা এখানে এসে 2+টাকে আবার এফি করে দেবে, মানে রাস্ট বন্ধ হয়ে গেল, মরিচা পড়া বন্ধ হয়ে গেল। ওই জন্য এটাকে বলা হয় স্যাক্রিফাইসাল অ্যানোড, এটাকে বলা হয় প্রোটেকটিভ ক্যাথোড। নিজে স্যাক্রিফাইস করছে, নিজে ক্ষয়ে গিয়ে অন্যকে ঠিক রাখছে, আর এই প্রোটেক্ট হচ্ছে, মানে প্রোটেকটিভ ক্যাথোড। বোঝা গেল? টোটাল থিওরি কনসেপ্ট একদম ক্লিয়ার গ্যালভানিক্সের। আমি গর্ব করে বলতে পারি বইয়ের প্রায় 20 থেকে 25 পৃষ্ঠার পড়ার কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। শুধুমাত্র নানস্ট ইকুয়েশন রিলেটেড ম্যাথ আছে, আর ওখানে কিছু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর এই ধরনের ম্যাথ, যার একটা মাত্র ক্লাস করলেই কিন্তু ফুল চ্যাপ্টার কমপ্লিট। ওকে, একদম চ্যানেলে ফোকাস রাখো, আর একটা ক্লাস করলে চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে আমরা পরের চ্যাপ্টারে যাবো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।